আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা শিরোনামটাই ভীষণ আকর্ষণীয়, নাথিং চেঞ্জেস আনটিল ইউ ডু। হুম। আর সাথে একটা উপশিরোনামও আছে, আত্মসহানুভূতি এবং নিজের পথ থেকে সরে দাঁড়ানোর একটি নির্দেশিকা। ঠিক তাই। মানে শিরোনামটাই যেন পুরো বইটার দর্শনটাকে এক লাইনে বলে দিচ্ছে। একদম। লেখক এখানে খুব সহজ করে একটা গভীর সত্যি তুলে ধরেছেন। আমরা আসলে প্রায়ই আমাদের চারপাশের পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে বদলাতে চাই, কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয় নিজের ভেতর থেকে। হ্যাঁ, আমাদের নিজেদের সাথে নিজেদের সম্পর্কের ওপর ভিত্তি করে। একদম। আর এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে চাইছি, বইটার মূল ধারণাগুলো গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব। মজার ব্যাপার হলো, লেখক কিন্তু কোনো কঠিন তত্ত্ব কথা বলছেন না। না, বিলকুল না। তিনি তার নিজের জীবনের একটা খুব কঠিন সময়ের কথা বলছেন। একসময় তার ওপর অসম্ভব আর্থিক ঋণ ছিল, পেশাগত জীবনেও দিশেহারা ছিলেন। সেই কঠিন সময়টা পার করার পরই তিনি এই ধারণাগুলো খুঁজে পান। আর সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন তাহলে এই বিষয়টা নিয়েই গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে বইটার একেবারে কেন্দ্রে যে ধারণাটা আছে সেটা দিয়ে শুরু করি। যতক্ষণ না আপনি বদলাচ্ছেন, ততক্ষণ কিছুই বদলাবে না। হুম। লেখক তার কাউন্সেলর অ্যালেনরের একটা কথা বলেছিলেন, যা আমার বেশ মনে ধরেছে। অ্যালেনর তাকে বলেন যে আমরা সারা জীবন বাইরের জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন চাকরি, সম্পর্ক বা টাকা পয়সা। ঠিক, আমরা ভাবি ওগুলো ঠিক হয়ে গেলেই আমরাও হয়তো বদলে যাব, সুখী হব। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো। পরিবর্তনটা ভেতর থেকে বাইরের দিকে যায়, বাইরে থেকে ভেতরে নয়। আর এই বিষয়টা বোঝানোর জন্য লেখক তার প্রথম বই প্রকাশের একটা অসাধারণ গল্প বলেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং গল্পটা অবিশ্বাস্য। ভাবুন তো, তার বইয়ের প্রস্তাবনা একবার কি দুবার নয়, পুরো ২৪ বার বিভিন্ন প্রকাশকের কাছ থেকে বাতিল হয়েছিল। ২৪ বার? বলেন কি? এটা তো যে কোনো মানুষের আত্মবিশ্বাস একদম ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। স্বাভাবিক, বেশিরভাগ মানুষ তো হালই ছেড়ে দিত। তো তিনি কি করলেন তখন? এখানেই তো গল্পের আসল মোড়। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর এক রাতে তিনি খুব ক্লান্ত হয়ে বসে ভাবছিলেন যে তিনি আসলে কি করছেন। হুম। আর তখনই তিনি উপলব্ধি করেন যে তিনি আসলে বাইরের স্বীকৃতির জন্য অপেক্ষা করছেন, প্রকাশকদের অনুমতির জন্য। নিজের মূল্যটা যেন তিনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন। আচ্ছা। সেই রাতে তিনি একটা সিদ্ধান্ত নেন। কি সেই সিদ্ধান্ত? তিনি ঠিক করেন আর কারোর অনুমতির জন্য তিনি বসে থাকবেন না। তিনি নিজেকে বলেন, আমি এখন প্রস্তুত, আমার কাজটা ভালো, এবং যদি কোনো প্রকাশক এটা না ছাপে, আমি নিজেই এটা প্রকাশ করব। বাহ! এই ভাবনাটাই তো একটা বিশাল পরিবর্তন। যুগান্তকারী পরিবর্তন। তিনি আর সাহায্য চাইছিলেন না, তিনি নিজের ক্ষমতার উপর দাঁড়াচ্ছিলেন। আর ঠিক এরপর যা ঘটল, তা প্রায় অবিশ্বাস্য। ঠিক, কারণ এই মানসিকতার বদলের পরেই কিন্তু খেলাটা ঘুরে যায়। একদম। এরপরেই যে ৩ জন প্রকাশকের সাথে তিনি কথা বলেন, তারা সবাই তার বইটার প্রতি আগ্রহ দেখায়। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে চুক্তিও হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বইয়ের প্রস্তাবনা কিন্তু একই ছিল, একটা শব্দও বদলায়নি। কিছুই বদলায়নি। বদলেছিল শুধু লেখকের ভেতরের মানসিকতা, তার আত্মবিশ্বাস। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা শুনতে কি একটু মানে ল অফ অ্যাট্রাকশনের মতো লাগছে না? যে আমি মনে মনে চাইলাম আর সব হয়ে গেল? নাকি এর পেছনে আরও কোনো গভীর ব্যাখ্যা আছে? খুব ভালো একটা প্রশ্ন। না, বইটা কোনো জাদুর কথা বলছে না। এর পেছনের মনস্তত্ত্বটা হলো, যখন আমাদের ভেতরের মানসিকতা বদলায়, তখন আমাদের আচরণও বদলে যায়। আচ্ছা। যখন লেখক মরিয়া হয়ে প্রকাশকদের পেছনে ঘুরছিলেন, তখন তার শরীরী ভাষা, তার কথা বলার ধরনে একটা হতাশা ফুটে উঠছিল। একটা অসহায় ভাব। ঠিক। কিন্তু যখন তিনি নিজের ওপর বিশ্বাস আনলেন, তখন তার আচরণে এলো আত্মবিশ্বাস। তিনি তখন আর সাহায্য প্রার্থী নন, একজন সমান অংশীদার। এই আত্মবিশ্বাসী শক্তিটাই কিন্তু প্রকাশকদের প্রভাবিত করেছিল। পরিষ্কার হলো ব্যাখ্যা। অর্থাৎ নিজের মানসিক অবস্থার পরিবর্তনই বাইরের সুযোগ তৈরি করে দেয়। কিন্তু এই পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধাটা কি? কারণ নিজের ওপর বিশ্বাস রাখা তো বললেই হয়ে যায় না। এখানে বইয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণাটা আসে। আমাদের সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের নিজেদের ভেতরের সমালোচক। ভেতরের সমালোচক। হ্যাঁ, লেখকের একটা বেশ মজার নামও দিয়েছেন, গ্রেমলিন। গ্রেমলিন। হ্যাঁ, এই গ্রেমলিন হলো আমাদের মনের ভেতরে সেই কণ্ঠটা যা সারাক্ষণ ফিসফিস করে বলতে থাকে, তুমি যথেষ্ট ভালো নও, তুমি এটা পারবে না, বা দেখো তুমি আবার ব্যর্থ হবে।
এটা তো আমাদের সদার মধ্যে কম বেশি আছে। আছেই তো। এটা আমাদের ইগো বা অহংগেরই একটা অংশ। তাহলে একে সামলানোর উপায় কি? উপায়টা বেশ অপ্রত্যাশিত। বইয়ের একটা অধ্যায়ের শিরোনাম হল ইগোর জন্য একটি খারাপ দিন মানে আত্মার জন্য একটি ভালো দিন। বাহ, লাইনটা তো বেশ গভীর। এর মানে কি? এর মানে হল যখন আমরা ব্যর্থ হই বা প্রত্যাখ্যাত হই তখন আমাদের অহং বা ইগো খুব কষ্ট পায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের আত্মা বা আমাদের ভেতরের আসল আমিটা বিকশিত হওয়ার সুযোগ পায়, আরও শক্তিশালী হওয়ার সুযোগ পায়। লেখক এটা বোঝানোর জন্য তার নিজের জীবনের এক মর্মস্পর্শী গল্প বলেছেন। কি সেই গল্প? লেখক একসময় খুব প্রতিভাবান বেসবল খেলোয়াড় ছিলেন। পেশাদার খেলোয়াড় হওয়াই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। আচ্ছা। কিন্তু একটা মারাত্মক ইনজুরির কারণে তার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। ওহ, এটা তো খুবই দুঃখজনক। হ্যাঁ, তার ইগোর জন্য এটা ছিল এক অমূল ধাক্কা। বছরের পর বছর তিনি এই ব্যর্থতার কষ্টটা বয়ে বেরিয়েছেন। সবসময় ভাবতেন, আমি যথেষ্ট ভালো ছিলাম না। তাহলে এই ঘটনাটা কিভাবে তার আত্মার বিকাশে সাহায্য করল? সেটাই আসল কথা। অনেক বছর পরের ঘটনা। তার 4 বছরের মেয়ে সামান্থা একদিন তাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কেন আর বেসবল খেলো না? হুম। তিনি মেয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমবার ঘটনাটাকে অন্য চোখে দেখলেন। তিনি বললেন, আমি এখন এর জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞ? হ্যাঁ, মেয়ে তো অবাক। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, কারণ যদি বাবার হাত না ভাঙত তাহলে আমি কখনো তোমার মায়ের সাথে দেখা করতাম না, আর তাহলে তো আমি তোমার বাবাও হতে পারতাম না। এই কথাগুলো বলতে বলতে তিনি মেয়ের সামনেই কেঁদে ফেলেন। অবিশ্বাস্য। যে ঘটনাটা তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল, তার ইগোর জন্য সবচেয়ে বড় পরাজয়, ঠিক। সেটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার পরিবারের ভিত্তি হয়ে দাঁড়ালো। হুম, ব্যর্থতার দিকে তাকানোর কি অসাধারণ একটা দৃষ্টিকোণ। একদম। ইগোর পরাজয়ের মধ্য দিয়ে তার আত্মার জয় হল। তিনি বুঝলেন তার জীবনের মূল্য তার বেসবল ক্যারিয়ারের চেয়ে অনেক অনেক বড়। এই বেসবলের গল্পটা থেকে বোঝা যায় যে ইগো কতটা শক্তিশালী হতে পারে। আমার মনে একটা প্রশ্ন আসছে, এই শক্তিশালী ইগো বা ভেতরের গ্রেমলিনকে আমরা দৈনন্দিন জীবনে সামলাবো কিভাবে? বইতে কি কোনো পথের কথা বলা আছে? হ্যাঁ, বলা আছে। আর এখানেই বইয়ের সবচেয়ে কার্যকরী দুটো সমাধান আসে। প্রথমটা হলো আত্মসহানুভূতি বা সেলফ কম্প্যাশন। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো দুর্বলতাকে গ্রহণ করার সাহস বা ভালনারেবিলিটি। আচ্ছা, আত্মসহানুভূতি বা সেলফ কম্প্যাশন, এই ধারণাটা আজকাল খুব শোনা যায়। কিন্তু অনেকেই এটাকে আত্মসম্মান বা সেলফ এস্টিমের সাথে গুলিয়ে ফেলেন। হ্যাঁ, এবং দুটোর মধ্যে পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। সেলফ এস্টিম বা আত্মসম্মান প্রায়ই আমাদের সাফল্যের ওপর নির্ভর করে। মানে আমরা সফল হলে এটা বাড়ে, ব্যর্থ হলে কমে যায়। ঠিক। কিন্তু সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতি হল আনকন্ডিশনাল। এটা আমাদের ব্যর্থতার সময়েও নিজের প্রতি সদয় থাকতে শেখায়। এটা বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি একজন ব্যর্থ মানুষ। তার মানে নিজেকে বিচার না করে নিজের প্রতি দয়ালু হওয়া। একদম। লেখক এটার একটা খুব মজার উদাহরণ দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, তিনি সত্যবাদিতা বা অথেন্টিসিটি নিয়ে একটা বই লেখার ঠিক পরই একদিন এক বইয়ের দোকানে যান, নিজের সেই বইটিই কিনতে। আচ্ছা। তো ক্যাশিয়ার তাকে দেখে জিজ্ঞাসা করেন, আপনাকে চেনা চেনা লাগছে, আমি কি আপনাকে টিভিতে দেখেছি? আর লেখক তো অথেন্টিসিটি নিয়ে বই লিখেছেন। ঠিক। কিন্তু সেই মুহূর্তে তিনি ঘাবড়ে গিয়ে মিথ্যে বলে বসেন। তিনি বলেন, না না, আমি শুধু একজন স্থানীয় লেখককে সমর্থন করতে এসেছি। বলেন কি? এটা তো দারুণ ব্যাপার। নিজের বইয়ের মূল বিষয়ের একদম উল্টো কাজ করে বসলেন। ঠিক তাই। কিন্তু এরপর তিনি কি করলেন সেটাই আসল। তিনি কিন্তু নিজেকে কঠোরভাবে সমালোচনা করেননি। যেমনটা আমরা অনেকেই করতাম। হ্যাঁ, তিনি বলতে পারতেন, ছি ছি, তুমি একজন ভণ্ড। কিন্তু তিনি তা না করে বিষয়টিকে হালকাভাবে নিলেন। নিজের এই মানবীয় দুর্বলতাকে মেনে নিয়ে গল্পটা সবার সাথে শেয়ার করলেন। এটাই আত্মসহানুভূতি। নিখুঁত হওয়া নয়, বরং ভুল করার পর নিজের প্রতি সদয় থাকা। এই নিজের ভুল বা দুর্বলতাকে শেয়ার করার ধারণাটা আমাকে পরের পয়েন্টটাতে নিয়ে যাচ্ছে, ভালনারেবিলিটি বা দুর্বলতা। আমাদের সমাজে তো দুর্বলতাকে প্রায় খারাপ চোখে দেখা হয়। অবশ্যই। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কে দুর্বলতা প্রকাশ করা কি সবসময় ঠিক? এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি। লেখক বলছেন, ভালনারেবিলিটি মানে দুর্বলতা নয়, বরং এটা সাহসের সবচেয়ে বড় পরিমাপ। সাহসের পরিমাপ? কিভাবে? তিনি একজন বেসবল কোচের গল্প বলেন। কোচ খুব কঠোর প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
একদিন তিনি প্রায় ১৫০ জন তরুণ খেলোয়াড়ের সামনে তার জীবনের এক আবেগঘন মুহূর্তের কথা বলতে গিয়ে সবার সামনে কেঁদে ফেলেন। একজন কঠোর কোচের জন্য এটা তো একটা বড় ঝুঁকির কাজ। এর ফল কি হয়েছিল? ফল হয়েছিল আশ্চর্যজনক। কোচের এই দুর্বলতার প্রকাশ ওই তরুণ খেলোয়াড়দের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তারা কোচকে একজন মানুষ হিসাবে নতুন করে সম্মান করতে শুরু করে। তাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হয়। আচ্ছা। কারণ যখন আমরা আমাদের আসল অনুভূতি সততার সাথে প্রকাশ করি, তখন তা অন্যদেরকেও তাদের সততার সাথে সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে। অবশ্যই সব জায়গায় সবার সামনে দুর্বলতা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু বিশ্বস্ত সম্পর্কগুলোতে সততা সেই সম্পর্ককে আরও মজবুত করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা যদি এক জায়গায় নিয়ে আসি, আমাদের জীবনের বাইরের জগতে কোনো সত্যিকারের পরিবর্তন আনতে হলে তার শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। এবং সেই যাত্রাপথে আমাদের সবচেয়ে বড় বাধা হল আমাদের ভেতরের সমালোচক বা ইগো। কিন্তু যখন আমরা ব্যর্থ হই, তখন ইগো আঘাত পেলেও আমাদের আত্মা বেড়ে ওঠার সুযোগ পায়। আর এই কঠিন যাত্রায় আমাদের সবচেয়ে বড় দুটো অস্ত্র হল নিজের প্রতি সহানুভূতি, বিশেষ করে ভুলের সময়, এবং সঠিক জায়গায় নিজের দুর্বলতাকে সাহসের সাথে প্রকাশ করার ক্ষমতা। একদম। সব মিলে বইটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমাদের প্রকৃত মূল্য আমাদের সাফল্য বা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। আমরা যেমন সেভাবেই মূল্যবান। হুম। এই ধারণাটাকেই মাথায় রেখে আজকের আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমাদের সবার জীবনেই এমন কিছু অবশ্যই করা উচিত বা এমনটা হওয়াই উচিত ধরনের প্রত্যাশার বোঝা থাকে, যা আমাদের ওপর চাপ তৈরি করে। আজকের এই আলোচনার পর এমন কোনো একটি প্রত্যাশার বোঝা কি আছে যা মন থেকে ঝেড়ে ফেলা যায়? নিখুঁত হবার চাপ নয়, শুধু নিজেকে গ্রহণ করার একটি ছোট্ট পরীক্ষা হিসাবে। এ প্রশ্নটা রইল ভাবার জন্য।